ইন্দ্রাণী দেবীর 3 বৌমা। তার বড় বৌমা গীতা এবং ছোট বৌমা মিঠু খুবই মডার্ন ছিল। অন্যদিকে মেজ বৌমা মমতা একটু সাদা সরল মেয়ে ছিল। মমতা মাধ্যমিক পাশ করে তার দারিদ্র বাবা মাকে সাহায্য করার জন্য আর পড়াশোনা করতে পারে না। অন্যদিকে বাকিরা অনেক পড়াশোনা করেছে। মিঠু একটি কোম্পানিতে চাকরি করত। যদিও গীতা কোনো চাকরি বাকরি করে না, কিন্তু পড়াশোনার অহংকার এবং মডার্ন হওয়ার গর্ব তার মধ্যে অনেক ছিল। এজন্যই গীতা সবসময় তার শাশুড়ির সাপোর্ট পেত। শোনো বড় বৌমা, আমি আমার কর্তব্য শেষ করেছি। 3 ছেলের বিয়ে দিয়েছি। এবার আমি একটু নিশ্চিন্তে থাকতে চাই। বাড়ির যা সব ঝামেলা ঝঞ্ঝট তোমরা 3 জনে মিলে দেখে নিও। মা, বাড়ির দায়িত্ব আপনি আমার উপরেই ছেড়ে দিন। এমনিতেও তো আপনার মেজ বউ সারাদিন রান্না বান্না খাওয়া ছাড়া আর কিছুই করে না। ও এইসব দায়িত্ব পালন করতে পারবে না। বাড়িতে গেস্ট আসবে, কখন কি অনুষ্ঠান হবে, কাকে কি গিফট দিতে হবে, এসবের ও কি জানে? তুমি ঠিকই বলেছ। মেজ বৌমা তো জানো একটা ঢ্যাঁড়স, রান্না করে খাওয়ানো ছাড়া ও আর কি বা জানে। আমি তো সে কথাই বলছি মা। বাড়ির সমস্ত দায়িত্ব আপনি আমার উপরে দিয়ে দিন। আর ছোট তো চাকরি করে, ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে আমার মতোই করে নেব। আর রান্নার দায়িত্ব মেজরই থাক, ওটা ছাড়া ও আর কিছুই করতে পারবে না। তা ঠিক বলেছ, ওর উপরে আমার কোনো ভরসা নেই। এই তো বিয়ের দিনে এমন একটা গাইয়া মতো শাড়ি পরেছে, সবাই তো তাকিয়ে তাকিয়ে ওকেই দেখছিল। অমন শাড়ি কি আমাদের বাড়ির বউয়েরা পরে? যেমন পছন্দ তেমন রুচি। এতদিনে বুঝিয়ে বুঝিয়েও কিছু পারা গেল না। এরপরে হবে বলে তো আমার মনেও হচ্ছে না। ছাড়ো তোর কথা। এই দেখো, ছোট বৌমার বাপের বাড়ি থেকে তোমাদের দুজনের জন্য শাড়ি পাঠিয়েছে। তুমি আগে পছন্দ করে নাও, তারপর যেটা বেঁচে যাবে সেটা আমি ওকে দিয়ে দেব। এভাবেই শাশুড়ির একতরফা বিচার চলত। 3 বৌমার মধ্যে শাশুড়ি বড় এবং ছোট বৌমাকেই বেশি গুরুত্ব দিতেন। এদিকে মমতা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট তৈরি করতে করতে মনে মনে বলে, এ বাবা, আজ কত দেরি হয়ে গেল। এত বেলাতে মাকে খেতে দেব, তারপর তো আবার ওনার ওষুধও আছে। এরপর মমতা তাড়াহুড়ো করে টেবিলে ব্রেকফাস্ট রেখে দেয় এবং সবাইকে খেতে ডাকে। খেতে বসে ইন্দ্রাণী দেবী বলেন, মেজ বৌমা, কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি খাবার দিচ্ছ যে? আর একটু সময় গেলে তো দুপুরের খাবারের সঙ্গে এটাও খেয়ে নিতাম। তুমি একেবারে ঝামেলা মিটিয়ে নিতে পারতে, কি বলো? আসলে মা, কাল রাতে না আমার একটু জ্বর উঠেছিল। সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। সারাদিন তো এই ঘরে বসে বসে টুকিটাকি কাজ করো, তাতেই তোমার জ্বর সর্দি হয়ে যায়? বড় বৌমা ছোট বৌমার মতো দিনরাত দোকান বাজার অফিস এইসব ঝামেলাতে থাকলে তাহলে কি হতো তোমার? মা, আপনি তো একবার আমাদের অফিসে যাননি। একবার গিয়ে দেখবেন, ওখানে এত কাজ করতে হয়। আর আপনার মেজ বৌমা হলে একদিনে অফিসে গিয়ে মাথা ঘুরে পড়ে থাকতো। ঘরে বসে বসে দুটো রান্না খাওয়া অনেক সোজা। বাইরে বেরোতে হলে ওই বাস ট্রেন গাড়ি ধাক্কা খেতে হলে না, তখন বুঝতো কত ধানে কত চাল। বাইরে বেরোনো তো সহজ নাকি? যদিও সবাই তা পারে না। আর যারা একটু চালাক আর স্মার্ট হয় তারাই এইসব করতে পারে। বাইরের জগৎ না ওই বোকা মূর্খদের জন্য নয়। কাটা দেওয়া কথা শুনে মমতার চোখে জল চলে আসে। সে চুপচাপ খাবার খাওয়ার পর বাকি কাজকর্ম সেরে নিজের ঘরে চলে যায়। এদিকে ইন্দিরা দেবীর বাকি 2 বৌমা তার ঘরে গিয়ে তার কানে মেজ বৌমার বিরুদ্ধে কথা শোনাতে থাকে। কারণ তারা দুজনেই বুঝে গিয়েছিল যে শাশুড়িকে হাত করে নিলে এ বাড়িতে তাদের আরামের দিন কেটে যাবে। এমন সময় মিঠু বলে, মা, আপনি জানেন আমাদের অফিসে সব মেয়েরা জিন্স টপ আর শর্ট ড্রেস পরে যায়। কালকেই তো আমাদের প্রমোশনের দিন ছিল। একটা মেয়ে এমন ড্রেস পরে গেছে, সেটা দেখেই তার প্রমোশন হয়ে গেছে। আর আমি শাড়ি পরে যাই বলে আমাকে তো সেরকম কেউ গুরুত্বই দেয় না। আচ্ছা ছোট বৌমা, এসব ব্যাপার কি আমি আর বুঝি? তোমাদের অফিসে কি চলে না চলে সেটা তো তুমিই ভালো করে জানো। তো তুমি সেভাবেই ড্রেস পরে যাবে, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। মা, আমি মিঠুকে কাল থেকে ওই কথাটাই তো বোঝানোর চেষ্টা করছি। ও শুধু শুধু আপনাকে ভয় পাচ্ছে, তাই ওকে নিয়ে আপনার কাছেই এলাম। দেখো, আমি ওই পুরানো যুগের শাশুড়িদের মতো নয় যে মডার্ন জামা কাপড় পরে বৌমাদেরকে বাইরে কাজে যেতে বারণ করব। তোমরা তোমাদের জীবন নিজেদের মতো করে কাটাও না, আমার তাতে কোনোই আপত্তি নেই। তোমাদের মতো মডার্ন বউ এনেছি, আর ঘরের ভেতরে ঘোমটা পরিয়ে বসে রাখবো তা তো হতে পারে না। শাশুড়িকে আরো বেশি তেল মাখানোর জন্য মিঠু বলে, মা, আপনার এখন ওষুধ খাওয়ার সময় না? আপনি ওষুধ খাননি নিশ্চয়ই? আরে ওসব চিন্তা করতে হবে না, মেজ বৌমা ঠিক সময়ে ওষুধ নিয়ে চলে আসবে। মা,
আপনি এভাবে মেজো বইয়ের উপরে অন্ধ ভরসা করবেন না তো। দেখুন গিয়ে ও নিজের ঘরে হয়তো ঘুমাচ্ছে, আর আপনার ওষুধের কথা বেমালুন ভুলেই গেছে। যাই, আমি আপনার জন্য ওষুধটা নিয়ে আসছি। এই বলে মিঠু ঘর থেকে বেরোতে যায়। ঠিক তখনই দরজার সামনে মমতা ইন্দিরা দেবীর ওষুধ নিয়ে এসে পড়ে। তাকে দেখে মিঠু তার হাত থেকে ওষুধের বাক্স ছিনিয়ে নেয় এবং তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে তার শাশুড়ির কাছে গিয়ে বলে, এই নিন মা, ওষুধটা খেয়ে নিন। আর আপনি বলেছিলেন না আপনার মেজো বৌমা আপনাকে ওষুধ এনে দেবে, গিয়ে দেখুন সে নিজের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। তার তো আপনার স্বাস্থ্যের প্রতি কোনো চিন্তাই নেই। হ্যাঁ, এই কদিন আমিও লক্ষ্য রাখছি, মেজো বৌমা যেটুকু বাড়ির কাজকর্ম করত তাতেও তার কোনো ইচ্ছা নেই যেন। তোমাদের প্রতি আমি এত দায়িত্ব কি করে দেব বলো তো? একেই তোমরা এত কাজ করো, তার উপরে আমার ওষুধ খাওয়ানোর দায়িত্ব যদি নাও, তাহলে কি করে হবে সব? মা, কাজ তো একটা বাহানা। ইচ্ছা থাকলেও মানুষ না হাজারটা কাজের মধ্যে দিয়েও শাশুড়ির সেবা করতে পারে। আপনার মেজো বৌমার মতো কথায় কথায় বাহানা দেওয়া, ওটা আমাদের দ্বারাই অন্তত হবে না। এভাবেই দুই বৌমা মিলে শাশুড়িকে মেজো বউয়ের বিরুদ্ধে করে তোলে এবং এই সুযোগ নিয়ে তারা দুজন নিজেদের ইচ্ছা মতো পোশাক পরা, বাইরে বেড়াতে যাওয়া এসব করতে থাকে। অন্যদিকে সমস্ত চাপ এসে পড়ে মমতার উপর। এক তো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ করত, তার উপরে শাশুড়ি এবং জায়েদের খোঁটা শুনতে হতো। এসবের জন্য সে মাঝে মাঝেই কান্নাকাটি করত এবং তার স্বামী সৌরভ তাকে অনেক বোঝাতো। এভাবেই দিন কাটতে থাকে। একদিন চা খেতে খেতে ইন্দিরা দেবী বলেন, বৌমা, আজকে সন্ধ্যাবেলা আমার বান্ধবী রচনা আছে না, ওর ছেলের বিয়ে। আজকে আমাদের ওখানেই নিমন্ত্রণ আছে। ইন্দিরা দেবীর কথা শুনে মমতা মনে মনে বলে, সন্ধ্যাবেলা? তাহলে আমি গোলাপি শাড়িটাই পরবো। গত বছর পুজোতে মা ওটা দিয়েছিল, এখনো তো ভাঙা হয়নি। কতদিন কোথাও বাইরে যায়নি, বেশ মজা হবে ওখানে। ঠিক এমন সময় ইন্দিরা দেবী বলে, বড় বৌমা, ছোট বৌমা, তোমরা এখন থেকে ঠিক করে নাও কে কি পরবে। যাওয়ার সময় তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর মেজো বৌমা, আমাদের তিনজনের জন্য সন্ধ্যাবেলা রান্না করতে হবে না। মা, আমি যাব না বিয়ে বাড়ি। না না, ওটা একটা হাইফাই বিয়ে বাড়ি, ওখানে তোমার মতো মানুষদেরকে নিয়ে গিয়ে আমার মান সম্মান আমি নষ্ট করতে পারবো না। আর বড় বৌমা, ছোট বৌমা, তোমরা একটু মডার্ন টাইপের ড্রেস পরে নাও, সবাইকে দেখাতে হবে তো আমার বৌমারা কোনো অংশে কম নয়। এভাবে ইন্দিরা দেবী তার দুই বৌমাকে কি পরে যেতে হবে, কি করতে হবে এসব বলতে থাকেন। এদিকে মমতার চোখে জল নিয়ে সেখান থেকে উঠে পড়ে। সন্ধ্যাবেলা দুই বৌমাকে নিয়ে ইন্দিরা দেবী বিয়ে বাড়িতে চলে যান। সেখানে দুই বৌমা মডার্ন গাউন পরে চারিদিকে ঘোরাঘুরি করতে থাকে। এমন সময় কার্পেটে পা আটকে গিয়ে ইন্দিরা দেবী হোঁচট খেয়ে পড়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা গীতা এবং মিঠু শাশুড়ি মাকে দেখতে পায়, কিন্তু তারা তাকে তুলতে বা সাহায্য করতে এগিয়ে আসে না। গীতা মিঠুকে বলে, দেখ দেখ, খেয়ে দিয়ে এত মোটা হয়ে গেছে যে ভালোভাবে হাঁটতেও পারছে না। সবার সামনে কিভাবে পড়ে গেল, এতে করে তো আমাদেরই মান সম্মানটা গেল বল। দিদি, তুমি ওই দিকে তাকিও না তো। এত সুন্দর সুন্দর ড্রেস পরে আমরা নাকি ওনাকে মেঝে থেকে তুলতে যাব, এসব দেখলেই তো লোকে হাসবে। চুপচাপ অন্যদিকে তাকিয়ে গল্প করো, উনি ঠিক উঠে পড়বেন। কিছুক্ষণ পর কয়েকজন এসে ধরাধরি করে ইন্দিরা দেবীকে তুলে দাঁড় করায়। ইন্দিরা দেবী বুঝতে পেরেছিল যে তার দুই বৌমা ইচ্ছা করে তাকে তুলতে আসেনি, কিন্তু তিনি তাদেরকে কিছুই বলে না। বাড়ি ফিরে এসে সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যায়। এদিকে মাঝরাত থেকে ইন্দিরা দেবীর শরীর অসুস্থ হতে শুরু করে। বারবার তাকে বাথরুমে যেতে হয় ও বমি হয়। ঘন্টা খানেক পর কষ্ট সহ্য করতে না পেরে তিনি তার তিন বৌমাকে ফোন করেন। মমতা সঙ্গে সঙ্গে তার কাছে আসে এবং তাকে তুলে ধরে বাথরুমে নিয়ে যায়। তার মাথায় জল দেয় এবং তার সেবা করে। 1 ঘন্টা পর তার বাকি দুই বৌমা চোখ ঘষতে ঘষতে সেখানে আসে আর বলে, কি হয়েছে মা? এত রাতে আপনি আমাদেরকে ডেকে পাঠালেন কেন? আরে এ কি, এত নোংরা কেন এখানে? মিঠু, মায়ের শরীরটা অসুস্থ, উনি বমি করেছেন আর বারবার পাতলা পায়খানাও হচ্ছে। বমি আর পাতলা পায়খানার কথা শুনে দুই বৌমা তাদের নাকে হাত চাপা দেয় এবং গীতা বলে, মা, আপনি বিয়ে বাড়ি গিয়ে একটু সামলে খেতেও পারলেন না? দেখলেন তো কি হয়ে গেল। এখন কষ্ট তো আপনারই হচ্ছে। বয়স হলে মানুষকে একটু বুঝে শুনে খেতে হয়। দিদি তো একদম ঠিক কথাই বলেছে। আপনি তো ফুচকা, আইসক্রিম কিছুই ছাড়েননি। এভাবে মাঝরাতে ঘুমে ডিস্টার্ব হলে না আমার খুব বিরক্ত লাগে। কাল সকালে আবার অফিসও যেতে হবে। এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি আর দাঁড়াতেও পাচ্ছি না।
বিয়ে বাড়ি থেকে আসার পর আমারও খুব টায়ার্ড লাগছে। মমতা, তুই একটু মায়ের দিকে খেয়াল রাখ, প্রয়োজন হলে আমাকে ডেকে পাঠাস, ঠিক আছে? মা, আপনি ঠিক হয়ে যাবেন, অত টেনশন করার কিছুই নেই। একটু ঘন ঘন জল খান, দেখবেন শরীরটা ভালো হয়ে যাবে। এভাবেই দুই বৌমা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মমতা সারা রাত ধরে শাশুড়ির সেবা করে এবং তাকে ওয়ারেস জল করে এনে খাওয়ায়। বাড়িতে যা ওষুধ ছিল সেসব ওষুধপত্র দেয়। দেখতে দেখতে ভোরের দিকে ইন্দিরা দেবীর শরীর একটু ভালো হয়। তখন তিনি মমতাকে বলেন, মা, তুমি সারা রাত জেগে জেগে আমার সেবা করেছো। আমি তোমার সঙ্গে যা করেছি, অন্য কোনো বউ হলে আমার অসুস্থতার কথা শুনে একবার আমার ঘরে উঁকিও মেরে দেখতো না। মা, আমি আপনার মডার্ন বৌমা হতে পারিনি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, আমি সারা জীবন আপনার মেয়ের মতো হতে চেয়েছি। মমতার কথা শুনে ইন্দিরা দেবীর চোখে জল চলে আসে এবং তিনি তার মাথায় হাত রেখে বলেন, বৌমা, আজ থেকে তুমি আমার মেয়ে। কারণ তুমি আমার জন্য যা করেছো সেটা বৌমারা করে না, মেয়েরাই করে। সকালবেলা মমতা ইন্দিরা দেবীকে গরম গরম সুজি এনে খাইয়ে দেয়। এরপর ইন্দিরা দেবী সবাইকে ডেকে বাড়ির চাবি তার মেজো বৌমার হাতে তুলে দিয়ে বলেন, সবাই শুনে নাও, আজ থেকে আমি এ বাড়ির সমস্ত দায়িত্ব মেজো বৌমাকে দিলাম। কারণ একমাত্র মেজো বৌমাই এই বাড়ি সামলানোর যোগ্য। আজ থেকে বাকিরা মেজো বৌমার কথা মতোই চলবে। আর হ্যাঁ, কেউ অফিসে যাক বা বাইরে কাজ করুক, সপ্তাহের ছুটির দিনে তাদেরকে বাড়ির সমস্ত কাজ করতে হবে, আর সেদিন মেজো বৌমার ছুটি থাকবে। এভাবে চলতে পারলে চলবে, আর না হলে যে যার মতো দেখে নিতে পারো। এভাবে ইন্দিরা দেবী তার বাড়ির সমস্ত দায়িত্ব মেজো বৌমার হাতে তুলে দেয় এবং তার প্রাপ্য মর্যাদা তাকে ফিরিয়ে দেয়। বাকি বৌমারা বাধ্য হয়ে মাথা নত করে। সঞ্জনা তার মা স্বপ্না দেবী এবং বাবা অজয় বাবুর সঙ্গে শহরে বাস করে। সঞ্জনা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান, যার কারণে সঞ্জনাকে মা বাবা দুজনেই খুব ভালোবাসা দিত, যা চাইতো তাই দিত। সঞ্জনা কলেজে পড়াশুনো করে। অত ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সঞ্জনার অন্য কোনো ড্রেস পছন্দ করতো না। শহরের মেয়েরা অনেক ছোট ছোট ড্রেস পরে সেই সব ছোটখাটো ড্রেস সঞ্জনা একদমই পরতে পারতো না। সঞ্জনা পাটিয়ালা স্যুটই বেশি পছন্দ করত, তাই সে বড় বড় ডিজাইনারদের দিয়ে পাটিয়ালা স্যুট বানাতো। এমনই একদিন সঞ্জনা কলেজে যাওয়ার সময় অমন পাটিয়ালা স্যুট পরে কলেজে বের হচ্ছিল। তখনই তার মা তাকে বলে, কি রে, তুই এরকম স্যুট পরে কলেজে যাচ্ছিস যে? এই স্যুটটা নতুন তৈরি করলি নাকি? তাছাড়া তুই তো বলেছিলিস কলেজের এই রকম কেউই ড্রেস পরে না, আজ তুই নিজেই এরকম পাটিয়ালা স্যুট পরে যাচ্ছিস। মা, এই স্যুটগুলো আমার পরতে খুবই ভালো লাগে, তার জন্যই তো আমি নতুন নতুন পাটিয়ালা স্যুট বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি আগে যেই স্যুটগুলো পরছিলাম সেগুলো তো এর থেকে একদমই আলাদা ছিল, আর ওইগুলো অতটা খাস ছিল না, তো তাই আর কি আমি এরকম স্যুট পরার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, তোর সব কথাই বুঝলাম আমি, কিন্তু কলেজে গেলে স্যুট পরে কে যায় বলতো? আবার এই রকম পাটিয়ালা স্যুট সবাই তো আর দেখে মজা করবে। কলেজের মেয়েরা কত ছোট ছোট ড্রেস পরে, আর তুই সেই জায়গায় এরকম পাটিয়ালা স্যুট পরে যাস, তাহলে তোকে নিয়ে তো তোর বান্ধবীরা হাসাহাসি করবে। ওহো মা, তুমি এই নিয়ে চিন্তা করো না তো, আমাকে নিয়ে যে যাই বলুক না কেন, যে যতই হাসাহাসি করুক, তাতে আমার কোনো প্রকার যায় আসে না। কারণ আমি কারোর টাকায় পাটিয়ালা স্যুট বানাইনি, আমি আমার নিজের টাকাতে বানাই। আচ্ছা বেশ, অত কথা বলে লাভ নেই, চল খেয়ে নিবি চল। মা, আজকে তুমি আমার জন্য কি নাস্তা বানিয়েছো বলো? এমন ভাবে বলছিস যেন অন্য জগৎ থেকে এসেছিস। আরে বাবা, এই জগতে যা রান্না হয় সেগুলোই তো আমি বানাই, আর তোর যা যা পছন্দ সবই তো তোকেই বানিয়ে দিই। এবার তুই যদি বলিস আমাকে পাটিয়ালা স্যুটের মতো খাবার বানিয়ে দিতে হবে, তাহলে সেটা আমি পারবো না। তার জন্য আমাকে ক্ষমা করিস মা, কারণ ওসব খাবার বানানো আমার জানা নেই। ও মা, তুমি যে কি বলো না, ওসব খাবার আবার হয় নাকি? আমি আমার পাটিয়ালা স্যুট পছন্দ করি ঠিকই, কিন্তু আমি তোমাকে ওই কথা একবারও বলতে চেয়েছি মা। আচ্ছা দাও, তাড়াতাড়ি খাবারটা দাও, আমার কলেজে বেরিয়ে যাই। এই বলে সঞ্জনা খাবার টেবিলে বসে পড়ে। স্বপ্না দেবী খাবার দিয়ে রান্নাঘরে চলে যায়। এদিকে সঞ্জনা খাবার খেয়ে মাকে বাই বলেই বেরিয়ে যায়।
বেশ কিছুক্ষণ পর সঞ্জনা কলেজে পৌঁছে যায়। কলেজে প্রায়ই বেশ কয়েকজন ছেলেই সঞ্জনাকে খুব পছন্দ করত, কিন্তু সঞ্জনা তাদের কোনো ছেলেকেই পছন্দ করত না। সঞ্জনার একটা ছেলে বন্ধু ছিল যার নাম ছিল সঞ্জয়। সঞ্জনা সঞ্জয়কে খুব পছন্দ করত, কারণ সঞ্জয় তার খুব ভালো বন্ধু এবং তাকে খুব ভালোভাবে বোঝে। এই কারণেই সঞ্জনা সঞ্জয়কে অনেক বেশি পছন্দ করে। ও সঞ্জনা, আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, আর তুই এই সবে আসছিস? কি ব্যাপার রে, এত দেরি হলো কেন? আজও কি ওই ছেলেগুলো? আরে না না, তুই ওসব কি বলছিস? আমার পিছনে সব সময় ছেলে লাগবে নাকি? উফ, একটা দুটো ছেলে আমাকে বিরক্ত করে বলে তুই রোজ এই কথা জিজ্ঞাসা করবি? আরে ওসব কোনো ব্যাপার না। মায়ের সঙ্গে কথা বলতে বলতেই বেরোতে দেরি হয়ে গেল। বাবা, আজকাল তুই মায়ের সঙ্গে কথাবার্তা বলছিস? যাক যাক, সেটা খুবই ভালো কথা। কেন রে, আমি আবার কবে মায়ের সঙ্গে কথাবার্তা বন্ধ করলাম? তুই হঠাৎ এরকম কথা বলছিস কেন? আমি তো রোজ মায়ের সাথে কথা বলি। না না, আসলে তোরা তো দেরি হয়নি তো কখনো। আজকে তুই আবার বলছিস মায়ের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছে, তাই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, চল ক্লাসে চল। এই বলে সঞ্জনা আর সঞ্জয় ক্লাসে চলে যায়। ক্লাসের ফার্স্ট ইয়ার থেকেই সঞ্জনা আর সঞ্জয় একে অপরকে খুব পছন্দ করেন এবং কথা তারা দুজন দুজনকেই বলেছে ঠিকই, কিন্তু তারা কোনোদিনও দুজন দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে দেখতো না, বেস্ট ফ্রেন্ডের মতোই দেখতো। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সঞ্জনার মা স্বপ্না দেবী বলে, এই সঞ্জনা, তোর বাবা তোর বিয়ে কথাবার্তা বলছিল। আমি বললাম তোকে জিজ্ঞাসা করব, তোর অনুমতি দেব, তারপর পাত্র দেখব। তুই কি বলছিস বল? তুই কি এখন বিয়ে করতে রাজি আছিস, নাকি এক চোটে কলেজ শেষ হয়ে যাওয়ার পরই পাত্র দেখা শুরু করব? মায়ের কথা শুনে সঞ্জনা একটু ঘাবড়ে যায়। তখন সঞ্জনা ঘাবড়ে গিয়ে আস্তে আস্তে মাকে বলে, মা, আসলে তোমার সঙ্গে একটা কথা ছিল, কি বলবো সেটা বুঝতে পারছি না। তুই আমাকে বলতে লজ্জা পাচ্ছিস? কি হয়েছে বল, বল না, আমি তো তোর মা। তুই আমাকে বলবি না তো কাকে বলবি বল? তুই কি কাউকে পছন্দ করিস? মা, আসলে কলেজে আমার বেস্ট ফ্রেন্ড সঞ্জয়, আমরা একে অপরকে খুব পছন্দ করি আর আমরা একে অপরকে বিয়ে করতে চাই। সঞ্জয়ের বাড়িতে আমার কথা সবাই জানে আর সঞ্জয়ের মা আমাদের বিয়েতে রাজি আছে। ও, এইটা তাহলে তো খুব ভালো কথা। কিন্তু সঞ্জনা মা, বিয়ের পর তোকে তো শাড়ি পরতে হবে। তুই আর এরকম নতুন স্টাইলিশ পাটিয়ালা স্যুট পরা বন্ধ করে দে। এবার থেকে শাড়ি পরার অভ্যাস কর। ওহো মা, তুমি কি কথা বললে? ওসব আমি একদম পারবো না। পাটিয়ালা স্যুটটি আমি পরবো, ওসব শাড়ি টাড়ি আমার দ্বারা পরা যাবে না। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝবি কর। তোর শাশুড়ি মা যদি কিছু না বলে তাহলে তুই বুঝে নিস। আর হ্যাঁ, সঞ্জয় আর ওর মাকে কালকে আমাদের বাড়িতে আসতে বল। মায়ের মুখে এসব কথা শুনে সঞ্জনা অনেক খুশি হয়ে যায়। তারপর রুমে গিয়ে সঞ্জয়কে ফোন করে সব ঘটনা বলে। ঘটনা শুনে সঞ্জয় অনেক খুশি হয়। পরের দিন সন্ধ্যাবেলা সঞ্জয় ও তার মা অঞ্জলি দেবী সঞ্জনাকে দেখতে আসে তার বাড়িতে। বাহ দিদি, আপনার মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া আমি তো ওকে আগে থাকতে দেখেছিলাম সঞ্জয়ের ফোনে, কিন্তু না, আজকে তোমার দেখাশোনা আর আজকে তোমাকে দেখতে এসেছি। আর তুমি এরকম পাটিয়ালা স্যুট পরে আছো কেন? আজ তো সব মেয়েরাই শাড়ি পরে নাকি? আসলে দিদি, আমার মেয়েটা নয়, একটু পাটিয়ালা স্যুট পরতে বেশি পছন্দ করে। আমি ওকে বলেছিলাম শাড়ি পরার কথা, কিন্তু শাড়ি পরতে ওর একদমই ভালো লাগে না, তাই আমি ওকে বেশি জোর করলাম না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এটা খুব ভালো কথা, কিন্তু আমাদের বাড়ি গেলে তো তোমাকে শাড়িই পরতে হবে। আসলে নতুন বউ কিনা, তাই আর কি। এইসব কথাবার্তা বলতে বলতে দুপক্ষ মিলে একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তারপর অঞ্জলি দেবী এবং সঞ্জয় সেখান থেকে চলে আসে। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সঞ্জনা আর সঞ্জয়ের বিয়ের দিন এগিয়ে আসে। একের পর এক অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর বিয়ের দিনেও সঞ্জনা পাটিয়ালা স্যুট পরে বিয়ে করতে মণ্ডপে বসে পড়ে। তাকে দেখেই পাড়া প্রতিবেশী সকলেই ফুসুর ফুসুর করতে শুরু করে দিয়েছিল, কিন্তু তাতে সঞ্জনার কোনো কিছুতেই যায় আসছিল না। পাটিয়ালা স্যুটটা ছিল অনেক সুন্দর,
কিন্তু লেহেঙ্গা না পরার কারণে স্বপ্না দেবী সঞ্জনাকে অনেক কিছু কথা শোনায়, কিন্তু সঞ্জনা একই যে ধরে নিয়েছে যাই কারণেই হোক না কেন পাটিয়ালা স্যুট পরেই সে বিয়ে করতে বসবে। দেখতে দেখতে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং সঞ্জনা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল। নতুন বউকে পাটিয়ালা স্যুট পরে দেখতে তারা সকলেই বলতে থাকে, কি ব্যাপার গো অঞ্জলি দিদি, তোমার নতুন বৌমা লেহেঙ্গার বদলে পাটিয়ালা স্যুট পরেছে, লেহেঙ্গার কি পয়সা ছিল না? আরে বৈশাখী, তুমি এরকম ভাবে বলছো কেন? হয়তো পাটিয়ালা স্যুট পরেতে নতুন বৌমা ভালো লাগে, তার জন্য পরেছে আর কি গো বৌমা, তুমি নতুন কনে হয়ে কেন পাটিয়ালা স্যুট পরে এসেছো? শুনেছিলাম তোমার বাবা মা অনেক ধনী, কিন্তু তোমাকে এরকম পাটিয়ালা স্যুট পরে পাঠাবে এটা তো জানতাম না। হ্যাঁ কাকি, এটা ঠিকই, আমার বাবা মা অনেক ধনী, কিন্তু আমি নিজে থেকেই লেহেঙ্গা পরিনি, কারণ লেহেঙ্গাটা আমার অতটা ভালো লাগে না। এইরকম পাটিয়ালা স্যুট পরতেই আমার বেশি ভালো লাগে, যে কারণে আমি আমার বিয়েতেও পাটিয়ালা স্যুটই পরেছি। আর তাছাড়া বিয়ে তো হচ্ছে আমার, তাই আমি যা ইচ্ছা তাই পরতে পারি। হায় 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 উপরালা, দেখো দেখো অঞ্জলি দিদি, তোমার বউয়ের মুখের ভাষা দেখো। নতুন বউ আসতে না আসতেই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তোমরা যেমন বললে আমার বৌমাও ঠিক তেমনি উত্তর দিল, তাই না? আচ্ছা এবার যাও, আমার বৌমাকে রেস্ট নিতে দাও, নতুন বৌমা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। অঞ্জলি দিদি, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না, তুমি কিন্তু একদম ভুল কথা বললে। ক্লান্তি আবার কি কারণে হবে? ভারী তো কোনো লেহেঙ্গা পরেনি, যদি কোনো ভারী লেহেঙ্গা পরতো তাহলে ভাবতাম হ্যাঁ 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 ভারী কোনো লেহেঙ্গা পরি ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এ তো স্যুট পরে আছে, এই স্যুট পরে থাকলে কি আবার ক্লান্ত হয়ে পড়ে নাকি? আমার বৌমা যাই পরে থাকুক না কেন, এখন আমার বৌমাকে রেস্ট নিতে দাও। আচ্ছা এখন তোমরা যাও, পরে আবার আসো। এই বলে অঞ্জলি দেবী পাড়া প্রতিবেশীদের চলে যেতে বলল। তারপর সঞ্জয় আর সঞ্জনাকে নিয়ে নিজের রুমে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সঞ্জনা দেখি পাশের বাড়ির আরো নতুন বউ যারা ছিল তারা এরকম পাটিয়ালা স্যুট পরতে শুরু করে দেয়, যার কারণে শাশুড়ি মা গুলো এসে অঞ্জলি দেবীকে অপমান করতে থাকে। এই যে দিদি, তোমার বৌমাটা কি ভেবেছে বলো তো? নিজের পছন্দের কিছু শাড়ি কিনে এনেছিলাম, কিন্তু আমার বৌমা সেগুলোতে হাতই দিল না, উল্টে ওই শাড়িগুলোকে কেটে নতুন পাটিয়ালা স্যুট বানিয়ে পড়ছে। ওগুলো সব তোমার বৌমার দেখা দেখি শুরু করেছে। তোমার বৌমাকে কিন্তু এইসব বারণ করতে বলো। হ্যাঁ দিদি হ্যাঁ, এখন শহরে যেরকম পাটিয়ালা স্যুট পরা সব বউ রয়েছে, এটা তো আমি আগে জানতাম না। যদি জানতাম তোমার বৌমার দেখা দেখি আমার বৌমারাও এরকম শুরু করবে, তাহলে তো আমি কখনোই তোমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতাম না। পাপিয়া চলো চলো, আর এসব বলে কোনো লাভ হবে না, যা বলার নতুন বৌমাকেই বলতে হবে আর কি। ব্যাপারটা অঞ্জলি দিদি, তোমার নতুন বৌমাকে দেখতে পাচ্ছি না, তোমার নতুন বৌমাকে ডাকো, একবার ভালোভাবে বুঝিয়ে বলে যাই যেন আর এরকম না করে। টিনা দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে তক্ষুনি সঞ্জনা চলে আসে আর বলে, আমি সবই বুঝতে পেরেছি আর সবকিছু শুনতে পেরেছিলাম, কিন্তু সত্যি বলতে আপনারা কোনোদিন সোজা হবেন না। আমার দেখা দেখি যদি কেউ বা আপনার বৌমা আমার মতো পাটিয়ালা স্যুট পরা শুরু করে, তাহলে এতে কি আমার দোষ? আর হ্যাঁ, আমার শাশুড়ি মাকে কথা শোনাবার আপনাদের কোনো অধিকার নেই, কারণ আপনারা বৌমা তো আমার দেখা দেখি পাটিয়ালা স্যুট পরেছে, আমার শাশুড়ি মায়ের দেখা দেখি তো নয়। তাহলে যা কথা বলার তা আমাকে বলুন, আমার শাশুড়ি মাকে না। ওমা অঞ্জলি দিদি, দেখো দেখো তোমার বৌমা খালি কেমন দেখো, আমাদের মুখের ওপর কিরকম কথাবার্তা বলছে। আমার বৌমারা এরকম নয় বাবা, তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করে, আর তোমার বৌমার ব্যবহার এরকম, ছি 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 ছি। একে তো দোষ করেছে, আবার তার ওপরে লম্বা গলা করে কথা বলছে, এর জন্যই বলে চোরের মায়ের বলো গোলা। এইভাবেই টিনা দিদি আর পাপিয়া দেবী অঞ্জলি দেবীকে অপমান করে সেখান থেকে চলে যায়। তখন অঞ্জলি দেবী অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে থাকে। শাশুড়ি মায়ের চোখের জল দেখে সঞ্জনা বলে, মা আপনি কেন কাঁদছেন? আমার জন্য আপনাকে কত কথাই না শুনতে হলো, তাই না? আমাকে ক্ষমা করে দিন, সত্যি মা আমার ভুল হয়েছিল, আপনি তো আমাকে আগেই বলেছিলেন,
শাড়ি পরার কথা, কিন্তু তবুও আমি শাড়ি পরিনি। আজ আমার জন্যই আপনাকে এত অপমান হতে হলো, আমাকে ক্ষমা করবেন। আর হ্যাঁ মা, আমি আর পাটিয়ালা স্যুট পরবো না মা। আপনি আপনি আমাকে শাড়ি কিনে এনে দেবেন, আপনার পছন্দের শাড়ি পরবো। এ কথা শুনে অঞ্জলি দেবী অনেক খুশি হয়ে যায় আর বলে, সত্যি বৌমা, তুমি শাড়ি পরবে? যাক, আজ থেকে তাহলে আমাকে আর কারো কাছে কোনো কথা শুনতে হবে না। আর হ্যাঁ বৌমা, তোমার যখন ইচ্ছা হবে তুমি আবার এই পাটিয়ালা স্যুট পরতে পারো। আর যখন শাড়ি পরার ইচ্ছা হবে, হ্যাঁ, তখন তুমি শাড়ি পরবে। শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে বেশ খুশি হয়ে যায় সঞ্জনা। সেদিনের পর থেকে সঞ্জনা বেশিরভাগ সময় শাড়ি পরতো আর মন গেলে পাটিয়ালা স্যুট পরতো। এইভাবেই শাশুড়ি বৌমা মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে লাগলো।